সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফুরায়, ধার দেনায় জর্জরিত, নিজের সন্তানের জন্য একটা নতুন টি-শার্টও কিনতে পারত না, সেই মানুষটা একদিন হয়ে উঠল শত কোটি টাকার মালিক। অবিশ্বাস্য, তাই না? কিন্তু কিভাবে? আসুন জেনে নেই একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্প। 19শে মার্চ 1992 সাল বম্বে শহর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। তখনই সিবিআই অফিসাররা তার পথ আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে তদন্ত হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগধা ব্যাংকে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। দুদিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধ কি। লক্ষণ রাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ভাস্কর অফিসারের কথায় আর কোনো উত্তর দেয় না, সে তাদের তদন্ত চালিয়ে যেতে দেয়। এই সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ভাস্কর স্ত্রীকে তাদের সহযোগিতা করতে বলে। এখন প্রশ্ন হলো, ভাস্করের এই নীরবতার কারণ কি? সে কি সত্যি দোষী নাকি নির্দোষ? উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে 3 বছর আগের অতীতে। 1989 সাল। ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা। সে 3 বছরে 3 বার সেরা কর্মচারী হওয়ার পুরস্কারও পেয়েছে। ব্যাংকে 1 মাস পর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টে কাউকে প্রমোশন দেওয়া হবে। ভাস্করের ধারণা সে ওই পদটা পাবে। যাই হোক, বেতনে টাকায় ভাস্করের সংসার চলতো না, তাই সে একটা বাড়তি আয়ের পথ বের করে। ব্যাংকে আসা গ্রাহকদের সে ফর্ম পূরণ করে দিত, আর এভাবে বাড়তি কিছু টাকা আয় হয়ে যেত। তো কাজ শেষে বাড়ি ফেরার সময় কলোনি ভেতর দিয়ে যেতেই ভাস্কর টের পেল সবাই কেমন যেন বাঁকা চোখে তাকাচ্ছে, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। যাক, সবার চোখে ফাঁকি দিয়ে শেষমেশে বাড়িতে পৌঁছেই যায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রভা কুমার, যিনি একসময় অ্যাকাউন্টেন্ট ছিলেন। ভাস্করের মা ছোটবেলাতে মারা গেছেন। ভাই ও এক বোন আছে। এছাড়া ভাস্করের স্ত্রী ও এক ছেলে রয়েছে। আর এই হলো ভাস্করের পরিবার। যাই হোক, আজ ভাস্করের শালকের ছেলের জন্মদিন। ভাস্করের স্ত্রীর স্মৃতি বলে কিছু একটা উপহার নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের পকেটে উপহার কেনার মতো একটা পয়সাও ছিল না। শেষমেশ বাধ্য হয়ে ছেলে কার্তিকের সবচেয়ে প্রিয় খেলাটাই উপহার হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুরবাড়িতেও সে কোনো সম্মান পেত না। জন্মদিনের কেক কাটার পরে স্মৃতির ভাবি কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে, তুমি এইটুকু ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পর স্মৃতি খুব রেগে যায়। সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। পরের দিন অফিসে যাওয়ার পর ভাস্করের কাছে অ্যান্টনি নামের এক ব্যক্তি ঋণের জন্য আসে, কিন্তু লোকটির কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফিরিয়ে দেয়। তবুও লোকটি তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার অফিসিয়াল পিয়ন সাম্বাকে বলে এই লোকটিকে সামলাতে। সাম্বা বলতো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে সাহায্য করে। অ্যান্টনি ইলেকট্রনিক পার্টসের ব্যবসায়ী। সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছিল। দাম পড়েছে 2.5 লাখ টাকা। যে জাহাজে টিভিগুলো আসার কথা তার ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। চুক্তি হয়েছিল অ্যান্টনি অগ্রিম 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারির পর বাকি 2 লাখ টাকা শোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলছে তাকে পুরো টাকা পরিশোধ করলেই কেবল ডেলিভারি দেবে, না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। এজন্য অ্যান্টনি ঋণের প্রয়োজন। সম্ভব ভাস্করকে বুদ্ধি দেয়, সে যদি 2 লাখ টাকা জোগাড় করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো চালিয়ে আনতে পারবে, আর অ্যান্টনি টিভিগুলো বিক্রির পর লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকে দিয়ে দিবে। ভাস্কর ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে দেয়। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল, তখন তার এক পাওনা তার পাঁচাল ভাই তাকে থামায়। সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তার স্কুটারটাও নিয়ে চলে যায়। তাই দৌড়ে সে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরেকটা ধাক্কা খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গেছে। এতে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এরই মধ্যে সাম্বা ভাস্করকে একটা সুপারিশপত্র দেখায়। এজিএম স্যারকে সুধীর ঘুষ দিয়ে জিএম স্যারের কাছে শুধু সুধীরের নামে সুপারিশ করেছেন। এটা দেখে ভাস্কর রেগে গিয়ে জিএম এর সাথে ঝগড়া শুরু করে। তখন জিএম স্যারও পাল্টা ভাস্করকে হুমকি দেন। এটা শুনে ভাস্কর ভাবলে যায় চাকরি বাঁচাতে সে জিএম এর হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অফিসের অন্যদের অনুরোধে জিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায়, ভালো মানুষ হয়ে এই দুনিয়াতে আসলে টিকে থাকা যাবে না। তাই সে এবার ভিন্ন পথে পা বাড়াতে চায়। ভাস্কর অ্যান্টনিকে ডেকে 2 লাখ টাকা দেয়। সাম্বা অবাক হয়ে জানতে চায় এত টাকা ভাস্কর কোথায় পেল। ভাস্কর জানে সে ব্যাংকের বোর্ড থেকে টাকাটা
টাকাটা নিয়েছে। শাম্বা এই সবকিছু শুনে ভয় পেয়ে যায়। ভাস্কর তখন বলে দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আর সত্যতা দিয়ে কি হবে, তাই সে যে কোনো ঝুঁকি নিতে রাজি। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে টিপগুলো বিক্রি করে যে লাভ হবে তার 20% শেয়ার তাকে আর শাম্বাকে দিতে হবে। অ্যান্টনি রাজি হয়ে যায়। ভাস্কর বাড়ি ফিরে অপেক্ষা করতে থাকে। দুশ্চিন্তায় ভাস্করের মাথায় নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে। দুশ্চিন্তা করতে করতে ভাস্কর ঘুমিয়ে পড়লে স্মৃতি তাকে ডেকে বলে শাম্বা এসেছে। ভাস্কর বাইরে গিয়ে দেখে শাম্বার সাথে অ্যান্টনি ও হাসি মুখে দাঁড়িয়ে। অ্যান্টনি ভাস্করকে 2 লাখ টাকা ফেরত দেয়, সাথে লাভের শেয়ার হিসেবে আরো 50,000 টাকা দেয়। ভাস্কর অ্যান্টনি সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে। লাভি টাকা নিয়ে ভাস্কর বাচালের কাছে গিয়ে ঋণ শোধ করে স্কুটারটা ছাড়িয়ে আনি। আর এখান থেকে ভাস্করের জীবনের মোড় ঘুরতে শুরু করে। ভাস্কর অ্যান্টনির সাথে মালয়েশিয়া থেকে টিভি আমদানি করে ভারতে বেশি দামে বিক্রি করার ব্যবসা শুরু করে। এই ব্যবসার জন্য ভাস্কর ব্যাংক থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দেয় এবং পরের দিন আবার টাকা ফিরিয়ে দেয়, ফলে কেউ টের পায় না। এই লাভের টাকা দিয়ে ভাস্কর তার সব ধার শোধ করে এবং নিজের অবস্থার উন্নতি করে। ভাস্করের এত উন্নতি দেখে তার স্ত্রী সন্দেহ হলে ভাস্কর তাকে মিথ্যা বলে যে ব্যাংক থেকে ঋণ নিয়ে শাম্বার সাথে ব্যবসা শুরু করেছে। একদিন অ্যান্টনি ভাস্করকে দুবাই থেকে গাড়ি আমদানি করার প্রস্তাব দেয়, আর এই কাজের জন্য 10 লাখ টাকা লাগবে। তাই ভাস্কর এতে আগ্রহী হয় না। তবে পরে ভাস্কর ব্যাংক থেকে 10 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে গাড়ির ব্যবসা করার জন্য দিয়ে দেয়, কিন্তু গাড়ি ক্রেতা ধরা পড়ায় তারা বিপদে পড়ে। সময় মতো টাকা ফেরত না দিলে ভাস্করের আবার চাকরি চলে যাবে। অনেক খোঁজাখুঁজি করার পর অ্যান্টনি গোয়ায় একটা ক্লায়েন্ট ম্যানেজ করে। অনেক কষ্টে পরিস্থিতি পোস্ট ফাঁকি দিয়ে তারা গোয়ায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। সেই লাভের টাকা তারা ভাগ করে নেয় এবং তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। পরের দিন ভাস্কর যখন অফিসে ফিরে আসে সে দেখে যে পুলিশ ব্যাংকে এসেছে। সে ভয় পেয়ে যায় যে তার টাকা চুরির কথা হয়তো ধরা পড়েছে। পরে জানতে পারে যে পুলিশ এসেছে ব্যাংকের একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে ধরতে। এত সব ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেসের টাকাগুলো ভোজে রেখে দেয় এবং বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। এর ঠিক একটু পরে ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপর সন্দেহ হয়। তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গত দিনের কালেকশন চেক করার নির্দেশ দেয় আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। ভোল্ট ম্যানেজার জানাই টাকার অ্যামাউন্ট ঠিক আছে। ভাস্করও ব্রিফকেস খুলে দেখায়, সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দেবে, কিন্তু এর মধ্যে তার ভাই লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। ভাই ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে সব শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে। পূর্বের ঘটনা ধারাবাহিকতায় জিএম ও আর ইমের গ্রেফতারের পর ভাস্কর জিএম পদে উন্নতি হয়। চেয়ারম্যান তাকে হর্ষা মেহরা নামের এক সন্দেহজনক গ্রাহক সম্পর্কে সতর্ক করেন। হর্ষা মাগধা ব্যাংক ও কাটারি ব্যাংকের মধ্যে অবৈধ লেনদেনের ব্রোকার হিসেবে কাজ করে। হর্ষার কর্মচারী সুরজ ঋণ পরিশোধ করতে এলে ভাস্কর তাকে সময় দেয়। পরে হর্ষার অ্যাকাউন্ট পরীক্ষা করে ভাস্কর অস্বাভাবিক লেনদেন ও কাটারি ব্যাংকের সাথে জালিয়াতি প্রমাণ পায়। তদন্তের জন্য ভাস্কর কাটারি ব্যাংকে এজিএম এর সাথে দেখা করে, কিন্তু হর্ষার ঘুষ খাওয়ার জন্য সে কোনো সাহায্য করে না। ভাস্করের মনে প্রশ্ন জাগে হর্ষা তাহলে ঋণের টাকা দিয়ে কি করে। খোঁজ নিয়ে সে জানতে পারে হর্ষা শেয়ার মার্কেটে একটা বড় চক্র চালায়। সে প্রথমে কোনো একটা কোম্পানি সব শেয়ার কিনে নেয়, পরে যখন মার্কেটে সেই শেয়ারের দাম বেড়ে যায় তখন সব শেয়ার একসঙ্গে বিক্রি করে দেয়। এভাবে সে প্রতিবার প্রচুর টাকা কামায়। তাই ভাস্কর নিজে গিয়ে সুরজের সাথে দেখা করে। সে সুরজকে একটা প্রস্তাব দেয়, সে যতগুলো ঋণের ব্যবস্থা করে দেবে তার বদলে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। আর তারা যে শেয়ারগুলো কিনবে বা বেচবে সেগুলোর খবর ভাস্করকে একদিন আগে জানাতে হবে। উপায় না দেখে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয়। এরপর থেকে ভাস্করের ভাগ্য আরো খুলে যায়। একবারে সে সুরজের কাছ থেকে কমিশন হিসেবে 25 লক্ষ টাকা পেয়ে যায়। তারপর ভাস্কর একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে শেয়ার বাজারে বিনিয়োগ করে। সুরজের কাছ থেকে খবর নিয়ে ভাস্কর নিজের অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বাজারে ট্রেডিং করতে থাকে। এভাবে মাত্র 2 সপ্তাহে সে 17 লাখ টাকাকে 77 লাখ টাকায় পরিণত করে। এভাবে ভাস্কর ধনী হয়ে ওঠে। এদিন অফিসের কর্মকর্তারা ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এমন দেখে তার মাথা ঘুরে যায়। এরপর সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর অনুর কাছে যায়। অনু বুদ্ধি দেয় এই টাকাগুলো নিজেদের লোকেদের দিয়ে বিদেশে পাচার করতে হবে। তারপর বিদেশে বিভিন্ন ভুয়া কেনাকাটার মাধ্যমে টাকাগুলো আবার দেশে ফিরিয়ে আনতে হবে, কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দরকার। এদিকে স্মৃতির অনেকদিন ধরে একটা রেস্টুরেন্ট দেওয়ার শখ ছিল। ভাস্কর এই সুযোগটা কাজে লাগায়। সে স্মৃতিকে একটা রেস্তোরাঁ বানিয়ে দেয়। তারপর সেই রেস্তোরাঁ নামে ভুয়া বিল বানিয়ে ভাস্কর কালো টাকা সাদা করতে থাকে। এভাবে সে প্রচুর টাকা কামাতে থাকে। সে আরো ধনী হতে থাকে। অনেক টাকা পেয়ে ভাস্কর
ভাস্করের আচরণ বদলে যায়। সে অহংকারী ও খারাপ ব্যবহার করতে শুরু করে, মদ্যপানে আসক্ত হয়ে যায় এবং প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ভাস্করের বাবা ভাস্করের এই সব কিছু থেকে সন্দেহ করে এবং ভাস্করকে অবৈধ পথ থেকে সরে আসতে বলে। একদিন ভাস্করের বাবা স্মৃতি রেস্তোরাঁর বিল দেখে ভাস্করের অসৎ উপায়ে টাকা সাদা করার কৌশল বুঝতে পারেন এবং তাকে সাবধান করেন, কিন্তু রুমের বাইরে থেকে স্মৃতি সব কথা শুনে ফেলে। ফলে ভাস্কর এবং স্ত্রীর সম্পর্কের দূরত্ব আরো বেড়ে যায়। ভুল বুঝতে পেরে ভাস্কর সব অন্যায় কাজ থেকে সরে আসে, হর্ষের ঋণের আবেদন বাতিল করে এবং সবার কাছে ক্ষমা চায়। স্মৃতির সাথেও তার সম্পর্ক ঠিক হয়ে যায়, কিন্তু ব্যাংকে জিএম হর্ষের ঋণে মঞ্জুর করতে বললে ভাস্কর চাকরি ছেড়ে দেয়। ভাস্করের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে। আর চাকরি ছাড়ার দুদিন পর, মানে সিনেমার শুরুতে আমরা যা দেখেছিলাম, সিবিআই অফিসার ভাস্করকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এই ছিল ভাস্করের এই পর্যন্ত ঘটে যাওয়া কাহিনী বর্তমানে আসে। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে বলে ভাস্কর চালাকি করে কালো টাকা সাদা করেছে, তাই তারা সরাসরি মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না, তবে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে। অ্যাকাউন্ট আর কোনোদিনই চালু হবে না। তাই লক্ষণ রাও ভাস্করকে একটা প্রস্তাব দেয়, মাস্টার চাইলে গ্রহাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক লিখে দিতে হবে, আর সেই টাকাটা হর্ষের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। হর্ষ আবার সেই টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিবে। এতে ভাস্করও বাঁচবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। লক্ষণ রাওয়ের কথা শুনে ভাস্কর বুঝতে পারে সেও এই পুরো জালিয়াতির সাথে জড়িত। তখন অফিসে জিএম এর চেয়ারম্যান এসে পৌঁছায়। তারা ভাস্করকে জোর করে চেক সই করতে বাধ্য করে। ভাস্কর চেকে সই করে হাসতে হাসতে বেরিয়ে যায়। তারা ভেবেছিল ভাস্করের খেলা এখানে শেষ, কিন্তু আসল ঘটনা ঘটে যখন তারা চেকের টাকা তুলতে যায়। তখন তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগে অ্যাকাউন্টে সব টাকা তুলে নিয়ে অ্যাকাউন্টে বন্ধ করে দিয়েছে। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা ভাবতে থাকে ভাস্কর এখন কোথায়। এদিকে ভাস্কর অনেক আগেই প্লেনে উঠে বসেছে। আসলে ভাস্কর আগে থেকে বুঝতে পেরেছিল যে তার সাথে খারাপ কিছু একটা ঘটবে, তাই সে অনেক আগে থেকে আমেরিকা যাওয়ার প্ল্যান করে রেখেছিল। এছাড়া আমেরিকায় তো অ্যান্টনিও ছিল। ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয়, আর এভাবেই সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকা যেতে সক্ষম হয়। তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরো একটা বাজি মেনে যায়। সে ডিপার্টমেন্টের চেয়ারম্যান আর জিএম এর স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। মাগাতা ব্যাংকে তদন্ত করতে এসে ব্যাংকের হিসাবপত্র পরীক্ষা করে তারা হর্ষ মেহরার নামও পেয়ে যায়। শুধু তাই নয়, সিবিআই অফিসার লক্ষণ রাও ধরা পড়ে যায়। এদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে নিজের মতো করে হোটেলের ব্যবসা চালাতে থাকে। সেখানে সে তার পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এখানেই শেষ হয় লাকি ভাস্করের গল্প।